হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো ভিডিওর শুরুতেই আমি বলে নিচ্ছি, আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে না তারা চাইলে আমার ভিডিওটা ইগনোর করতে পারেন। আমি রিকোয়েস্ট করব না দেখার জন্য। তো আশা করছি যাদের আমার আজকের ভিডিওটা প্রয়োজন ছিল তারা হয়তো বা আজকের ভিডিওটা পেয়ে অনেক বেশি খুশি হবে। যেটা হচ্ছে আমার তো মিহি প্রথম বেবি ছিল সিজারে, তো আমার মিনহা হচ্ছে নর্মালে। তো এটা সম্পর্কে জানতে চেয়েছিল, মানে ডাক্তার কি বলেছিল, তো জাস্ট আমি ওটাই শেয়ার করব এতটুকুই। তো আশা করছি যারা জানতে চেয়েছিল, যারা এতদিন পর্যন্ত এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করে আসছিল, সবার কাছে হয়তো ভালো লাগবে। আমি প্রথমে চেয়েছিলাম যে ভিডিওটা না করার জন্য, আমি বলেছিলামও, কিন্তু অনেক আপুরা বলছে যে আপু মাত্র 2-3 জন মানুষের জন্য তুমি এতজন মানুষকে কেন ইয়া করবে, আমরা তো চাই তোমার কাছ থেকে শুনতে। তো সেজন্যই আমি আজকের ভিডিওটা করেছি আপনাদের সবার উদ্দেশ্যে। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মিহি যখন হয় তখন আমার জাস্ট প্রবলেম ছিল একটাই। মিহি আমি যখন এখান থেকে যাই তখন 7 মাস ছিল। 7 মাসের সময় আমি আর আমার হাজব্যান্ড ওমান থেকে চলে যাই বাংলাদেশে। তো এরপরে হচ্ছে আমার একটাই প্রবলেম ছিল মিহির সময়, ওয়াটার কম ছিল। তো এরপরে হচ্ছে সিজারি হয়। বাংলাদেশে তো একটা বা দুইটা, আমি বাংলাদেশের বদনাম করছি না, জাস্ট আমি বলছি এখানকার কন্ডিশন আর হচ্ছে বাহিরের বাংলাদেশের কন্ডিশনের কথাই বলছি। আমি একটু পরে ভিডিওটা আবার করছি। খুবই দুঃখিত, ভিডিওটা আমার কেটে দিতে হয়েছে কারণ মিনহা উঠে গিয়েছিল। তো ওকে ঘুম পাড়িয়ে আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো যেটা বলছিলাম, আমি প্রথমে মিহিটা দিয়ে শুরু করছি, যেহেতু দুইটা দুই রকম সেজন্যই আমি কম্পেয়ার করছি। তো আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি। তো এরপরে তো আমরা বাংলাদেশে চলে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছিল। তো শেষের দিকে এমনিতে নর্মালি সবারই রক্তশূন্যতা দেখা দেয়, তো আমারও রক্তশূন্যতা দেখা দিয়েছিল। এমনিতে নর্মালি 11 পয়েন্ট থাকতে হয়, 11 পয়েন্টের উপরে। তবে আমার মিহির সময় আমার প্রায় 10 পয়েন্টে চলে আসে, 1 পয়েন্ট কম ছিল। তো ডাক্তার আমাকে কি করে আয়রনের স্যালাইন দেয়। তো আয়রনের স্যালাইন প্রায় আমি 10-12টা মতো দিয়েছিলাম। 10-12টা দেওয়ার পরে আমার 1 পয়েন্টটা বেড়ে যায়, মানে যেটা অপূরণ ছিল সেটা পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এরপরে আবার যেটা টেস্ট করানোর পরে দেখা দেয় যে পানির পরিমাণটা কম, ওয়াটার কম। তো বলে যে মানে এটা তো নর্মাল ডেলিভারি সম্ভব না, সিজারই করাতে হবে। তখন আমার বয়সটা অনেক কম ছিল, আমি তো সিজারটাকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, এখনো ভয় পাই বলতে গেলে। আমি টোটালি রাজি হচ্ছিলাম না। আমি বয়সও কম থাকলেও আমি কিন্তু অনেক স্ট্রং মনের দিক দিয়ে। আর আমাদের বাসার আমার আম্মু, আমার আপুরাও কিন্তু আমাকে সাপোর্ট করছিল, বলছে যে না তুই সিজার করাইস না, এত অল্প বয়সে অপেক্ষা কর, ডাক্তাররা এরকম বলে, এরকম বলছিল। তবে আমার শ্বশুর বাড়িতে যেটা হয়েছে, আমার ননাসের একটা মেয়ে মারা গিয়েছিল নর্মাল ডেলিভারি ট্রাই করতে গিয়ে, যার কারণে আমার শ্বশুর বাড়ির সবাই একটু ভয় পায়। ডাক্তাররা যেভাবে বলে সেভাবে চলতে পছন্দ করে, যেহেতু ওনাদের একটা ধাক্কা আছে। তো এই আর কি। তো আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবার কথা হচ্ছে ডাক্তার যেটা বলবে সেটাই করতে হবে, কিন্তু আসলে আমি টোটালি চাচ্ছিলাম না তখন সিজার করাতে। আমি এমনকি ডাক্তারকেও বলছিলাম যে না আমি সিজার করাবো না। ডাক্তার আমাকে বলে কি সেটা তোমার ব্যাপার, কোনো সমস্যা হলে আমাদের দায়ভার না, যে বাচ্চার যদি কোনো সমস্যা হয়, বাচ্চা যদি মানে মারা যায় বা এটা সেটা, মানে আসলে তখন যদি ডাক্তার যদি বলে যায় তোমার বাচ্চা যদি মারা যায় তাহলে সেটা দায়ভার না। তাহলে কিন্তু একটা মায়ের মনের অবস্থাটা কেমন হবে আপনারাই বুঝুন। 1 মিনিট, আমি মনে হয় আজকে ভিডিওটাই করতে পারবো না। খুবই দুঃখিত, আমি বারবার ভিডিওটা কাটতে হচ্ছে। ও কান্না করছে না, জাস্ট ও নড়াচড়া করছে, একটা শব্দ আসছে। তো যেটা বলছিলাম, তো এরপরে তো বাসায় চলে আসি, আমাকে ডেট দিয়ে দেয় যে মানে সোমবারে এসে মানে ইয়া করতে হবে, সিজার করতে হবে, এতটা বাজে তুমি ভর্তি হয়ে যাও, ডাক্তার এরকমই বলে। তারপরও আমি বাসায় চলে আসি, এরপর আমি যেতে চাচ্ছিলাম না। তো আমার ননসকে বলে যে আপনি একটু ডাক্তারের কাছে যান, ডাক্তারকে একটু বুঝাই বলেন যে আমি চাচ্ছি না যে সিজার করাতে, আমার ভয় করছে।
আছে। তো আমার নন্নস কি করবে, ভাইয়ের বউ যখন বলেছে তো যেতেই তো হবে। আমার নন্নস আবার ডাক্তারের কাছে যায়, উনি একাই গিয়েছিল। তো গিয়ে বলে যে মানে আমার মানে ভাইয়ের বউ তো যাচ্ছে না যে সিজার করাতে, ও একটু বেশি ভয় পাচ্ছে। তখন ডাক্তারও সেম আমার নন্নসকে যা বলার বলে আর কি, আমাকে যা বলেছিল তখন উনাকেও তা বলে যে আমরা কোনো রিস্ক নিব না, বা পেটের পানির পরিমাণ কম, এক্ষেত্রে দেখা যায় বাচ্চা মারা যায়, এই সেই অনেক কথাই বলে। তো যাই হোক, নসিবে ছিল তখন। আমার রক্তর কিন্তু তখন প্রবলেম ছিল না, রক্ত তো 12টা আয়রনের স্যালাইন দেওয়ার পর তো 1 পয়েন্ট তো বেড়ে গিয়েছিল, 10 থেকে 11 হয়ে গিয়েছিল। তো শুধুমাত্র ওয়াটার কম ছিল, এই প্রবলেমই ছিল। তো তখন হচ্ছে তো ডাক্তার যেভাবে ডেট দেয় সেভাবেই আমার সিজারটা হয়ে যায়। তখন আপনারা যাদের সিজার হয় তারা কিন্তু জানবেন যে মানে সবই কিন্তু শোনা যায় কিংবা সবই বলতে পারে। তখন আমি আসলে যখন বুঝতে পারি ওরাই কথা বলছিল, তখন মানে এত বেশি পানি বের হয়েছিল, তখন ওরা নিচ থেকেই বলছিল আল্লাহ এখানে তো রক্তই নেই, শুধুই পানি, আর রিপোর্টে এসেছে পানির পরিমাণ কম। ওনারাই বলছিল রিপোর্টে এসেছে পানির পরিমাণ কম, আর এখন তো শুধু পানি আর পানি। আমি জানি না এখন রিপোর্টে কেন যে কম আসলো, কিংবা তো ওরা কেন এটা বললো, এটা আমি জানি না, এটা সমাধান আমি জানি না। তো এই হচ্ছে কথা। তো মিহি তো সিজার হয়, এরপর থেকে আমি সব সময় চাইতাম যে আমার সেকেন্ড বেবিটা নর্মালে হোক। মানে মানুষের থাকে না একটা ইচ্ছা, এই যে আমাকে অনেক আপুরা যে কমেন্ট করছে আপু আমার প্রথম বেবিটা সিজার হয়েছে, প্রায় 5-6 বছর গ্যাপ আছে, আমি চাচ্ছি এবার একটু নর্মালে নিতে, তুমি প্লিজ একটু বলো যে কিরকম। তো এইসব আপুদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। তো আমিও আপুদের মতো চেয়েছি, যে শুরু থেকেই চেয়েছি, যেহেতু প্রথমটা আমার সিজার খুবই ভয় লেগেছিল, মানে কি বলবো আমার প্রেশারও বেড়ে গিয়েছিল তখন, আর বয়সও অনেক কম ছিল তখন আমার। তো এরপরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই চেয়েছি যে আমার সেকেন্ড বেবিটা আমার নর্মালে হোক। তো এরপরে তো মিনহা হলো। তো মিনহা যখন এখানে তো ও আমি এখানে কনসেপ্ট করি, তো এখানকার ডাক্তারদেরকে আমি শুরু থেকেই জিজ্ঞেস করি যে আমার কি নর্মাল ডেলিভারি পসিবল। ডাক্তাররা বলে হ্যাঁ অবশ্যই পসিবল, কেন পসিবল হবে না, এটাই বলে, কখনো বলে নাই যে না পসিবল না, সিজার করতে হবে এটা কিন্তু বলে নাই কখনো। আর এখানে আমি অনেক অনেক ফ্যামিলিদেরকে দেখেছি, বাঙালি বলেন তারপরে ওমানি বলেন, অনেক ফ্যামিলিদেরকে দেখেছি যাদের প্রথম বেবিটা হচ্ছে সিজার, তার 1 বছর পরে আরেকটা বেবি হয়েছে নর্মালে। 1 বছর, জাস্ট 1 বছর গ্যাপ ছিল, কোনো 5 বছর গ্যাপ ছিল না, কোনো 6 বছর গ্যাপ ছিল না। এমনিতে নর্মালি ডাক্তাররা বলে যে 5 বছর গ্যাপ থাকলে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করা যায়, কিন্তু এখানে এমন এমন রেকর্ড আছে 1 বছরের ভিতরে নর্মাল ডেলিভারি হয়েছে প্রথম বেবি সিজারের পরে, এরকমও রেকর্ড আছে। আমার পরিচিত অনেকজনেরই এরকম হয়েছে, আমি ওমানিদেরকেও দেখেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার মানে ইচ্ছেটা আরও বেশি বেড়ে গিয়েছিল, যেহেতু আমার শুরু থেকেই ইচ্ছে ছিল। তো আর এমনি তো মিহি তো প্রচুর বড় হয়েছে, প্রায় 6 বছরের উপরে, 6 বছর 6 মাস 7 মাস এরকম হবে। তো সেক্ষেত্রে তো আমি আরও বেশি চাইতে পারি। তো আলহামদুলিল্লাহ, তো মিনহার ক্ষেত্রে তো সব দিক দিয়ে মানে ভালো যাচ্ছে। শেষের দিক দিয়ে এসে যেটা সমস্যা হয়েছে, শুরু থেকে যে সমস্যাটা আমি ফেস করছিলাম সেটা তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমার সুগারের প্রবলেম। সুগারটা একটু বেশি ছিল, মানে একেবারে যে বেশি ছিল কিন্তু আবার তা না, মানে পরিমাণের চেয়ে একটু বেশি ছিল। তো আমি তো খাবার কন্ট্রোল করে আসছিলাম, আপনারা কিন্তু এই সমস্যাটার কথা কিন্তু শুরুতেই জানেন, সুগারের কথাটা। তো এরপরে কিন্তু আর কোনো সমস্যা ছিল না আমার। তো রমজানে এই যে রমজান গেল গত এইবারের, তো রমজানে আমি টেস্ট করাই, টেস্ট করানোর পরে দেখি যে আমার রক্ত হচ্ছে 11 আছে, বরাবর আছে, রক্ততে কোনো সমস্যা নেই। তো 1 মাস পরেই তো যেতে হয় চেকআপে। তো রমজানটা গেল, ঈদ গেলে, ঈদের পরপরই তো আমি ডাক্তারের কাছে যাই, তখন আবার ব্লাড টেস্ট করাই, তখন আমার ধাপ করে আমার 2 পয়েন্ট ব্লাড কমে যায়, মানে আমার 11 ছিল 9 পয়েন্টে চলে আসে। মানে এটা যখন হয়েছে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কি ব্যাপার, রমজানে এত কিছু খেলাম, আপনারা কিন্তু দেখেছেন আমি রমজানে প্রচুর হেলদি খাবার খেয়েছি, প্রচুর ফ্রুট খেয়েছি, প্রচুর পরিমাণে দুধ খেয়েছি, আপনারা তো রমজানের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরও আমি শুধু এটাই চিন্তা করছিলাম এই 1 মাসের মধ্যে কিভাবে আমার 2 পয়েন্ট ব্লাড কমে গেল, মানে 11 থেকে পুরো 9-এ চলে এসেছে, 1 মাসে আমার 2 পয়েন্ট ব্লাড কমে গিয়েছে।
তো এরপরে আমি মনে মনে চিন্তা করি এদিক দিয়ে সুগারের সমস্যাটাও সমাধান হচ্ছে না, তার মধ্যে আবার ব্লাডও কমে গিয়েছে, মনে হয় না আমার এবারে মনের আশাটা পূরণ হবে, নর্মাল ডেলিভারি হবে। তো এরকম চিন্তা করতে থাকি, কিন্তু ডাক্তার কিন্তু তখনও আমাকে বলেনি যে আপনার নর্মাল ডেলিভারির কোনো চান্স নেই, যেহেতু আপনার সুগার তারপরে ব্লাডও কমে গিয়েছে, এরকম কিন্তু কিছুই বলেনি। জাস্ট আমাকে হচ্ছে আয়রনের যে ওষুধগুলো ডেলি একটা করে দিয়েছে সেটা আমাকে ডাবল করে দিয়েছে। তারপরে আমার হাজবেন্ডকে বলেছে জাস্ট একটা ব্যাগ রক্ত করে কালেক্ট করে রাখলেই হবে, যেহেতু ডেলিভারির আর বেশি সময় নেই, এই আর কি। তো তো যেটা হয়েছে, তো আমি তো ওষুধ ডাবল করে খাচ্ছি, বলছে সামনের মাসে আসো, তো চলে আসলাম। এই তো মিনহা 25 তারিখ হয় আমার, তো 21 তারিখ যেটা হয় আমার যে প্রবলেমটা ফেস করি, যে 3 দিন আমি ভিডিও দেইনি, সে 3 দিনের কথাই বলছি। যে প্রবলেমটা আমি ফেস করি, আমি সকালে ঘুম থেকে উঠি, আমার কাছে একটু মনে হয়েছে ওয়াটার ড্রপ হয়েছে, মানে খুবই সামান্য, মানে খুবই সামান্য। তো 9টার দিকে, সকাল 9টার দিকে, আপনারা তো সবাই জানেন আমার রাতে টোটালি ঘুম হতো না, আমি প্রায় ভিডিওতে বলতাম যে আমার টোটালি রাতে ঘুম হয় না, আমি ঘুমাই ফজরের নামাজ পড়ে, এমনকি সূর্য ঢুকে যায় ঘরের মধ্যে, আলো চলে আসে, তারপর আমার একটু ঘুম হয়। তো সকাল 9টার দিকে আমি যখন একটু বাথরুমে যাওয়ার জন্য উঠলাম, তখন আমার কাছে মনে হলো কি সামান্য একটু ওয়াটার ড্রপ হয়েছে। তখন আমি ওটা বুঝতে পারিনি, কারণ মিহির সময় তো ওরকম কিছু আমি ফিল করিনি, তখন আমি এটা কিছুই বুঝতে পারিনি। আর তখন হচ্ছে আমার সময় হচ্ছে 36 উইকস, তারপরে হচ্ছে 4-5 দিন এরকম হবে। মিনহা কিন্তু বরাবর 27 সপ্তাহ 37 সপ্তাহে হয়, 37 উইকে হয়। তো 2-3 দিন আগের কথা আর কি, 21 তারিখের কথা। তো আমি এরপরে তো আবার শুয়ে পড়ি, আমার হাজব্যান্ডকে বলি যে আমার টোটালি ঘুম হয় নাই, তুমি মিহিকে ডাকিন। ও কিন্তু মিহিকে সকালে পড়াই, মিহিকে উঠাই দেয়। আমি বলি কি মিহি ঘুমাচ্ছে, ঘুমাক, ও যদি উঠে তো ও চিল্লা ফাল্লা করবে, তারপর কথা বলবে, তখন দেখা যাবে আমার টোটালি ঘুম হবে না, তখন আমার মাথা ঘোরাবে। তুমি ওকে সকালে আজকে পড়াইও না, ও ঘুমাক, আমিও ঘুমাই, তখন আমার শরীরটা একটু ভালো থাকবে। ও বলে যে ঠিক আছে তাহলে তুমি ঘুমাও। তো এরপরে হচ্ছে আমি 11টার দিকে, 9টার দিকে আবার শুয়ে পড়ে 11টার দিকে উঠি। উঠার পরে আবারও আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু ওয়াটার ড্রপ হয়েছে, খুবই সামান্য পরিমাণে। তখন আমি আমার হাজব্যান্ডকে সাথে সাথে বলি যে এরকম এরকম, এটা তো মনে হয় সিজারের লক্ষণ, কারণ বাংলাদেশে তো এটাই শোনা যায় যে আর কোনো প্রকারের পেন নেই, আমি কোনো প্রকারের পেন ফিল করি না। নর্মালি এমনিতে যারা প্রেগনেন্ট থাকে তারা কিন্তু এমনিতে ব্যাক পেন কিংবা ঘাড়ে পেন এইসব থাকেই, পায়ের ব্যথা, আমি তো সবসময় বলি আমার পায়ের ব্যথা, এগুলো কিন্তু নর্মালি থাকেই। তো ওগুলোই জাস্ট আলাদা ওরকম কোনো পেন আমি ফিল করি না। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে মানে এটা তো মনে হয় ভালো না, চলো ডাক্তারের কাছে যাই। তো আমাদের বাংলাদেশে যেটা হয়, সামান্য যদি একটু ওয়াটার ড্রপ হয় তাহলে কিন্তু এটা সিজারি করাই ফেলে, বলে যে না না ওয়াটার ড্রপ হচ্ছে, এটা কিন্তু সিজারি করাই ফেলতে হবে, এটা পেন আসছে না তার মানে হচ্ছে পেন আসবে না, এরকমই বলে কিন্তু সচরাচর। তো আমারও এরকম ধারণা ছিল, কারণ এরকমই তো শোনা যায় সব সময়। তো আমি কিন্তু কাপড় চোপড় নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো এখান থেকে বের হচ্ছিলাম তখন 12টা মতো বাজে, কারণ কাপড় চোপড় নিয়ে বের হতে, বুরকা পরে তারপরে নাস্তা করলাম একটু হালকা, তো 12টা তো বাজবেই। তো আর হসপিটাল হচ্ছে আমার বাসার খুবই কাছে। তো 12টার দিকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে চেক আপ করলো, বললো যে না কোনো সমস্যা নেই। তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে আসো একটু আলট্রা করাই। তো আলট্রা করালো, দেখলো যে কোনো সমস্যাই না, বেবির মতোই আছে, আলহামদুলিল্লাহ ভালো। বললো যে কোনো সমস্যা নেই, তুমি বাসায় চলে যাও। তো বাসায় চলে আসলাম। এরপরে তারপর আমাকে বলে যে তুমি একটু রেস্টে থাকো, যেহেতু শেষের দিক দিয়ে তোমার এখন 36 সপ্তাহ এতদিন হয়েছে, শেষের দিক দিয়ে তো হয়তো বা এরকম একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু রেস্টে থাকো। তো আমি তো রেস্টে থাকি। তো এরপরে আর সারাদিন কিন্তু কোনো প্রবলেম ফেস করিনি, বা ওয়াটার ড্রপও হয়নি, জাস্ট সকালেই। তো সেম তারপরের দিনও আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার সেম ওয়াটার ড্রপ হয়, সামান্য খুবই। তো আমি আমার হাজব্যান্ডকে বলি আজকেও তো এরকম হয়েছে, তুমি এক কাজ করো, তুমি ডাক্তারের কাছে যাও। আমি যাব না, কারণ আমার বাসা হচ্ছে 3 তলা, 3 তলা থেকে নামা ওটাও কিন্তু অনেকটা কষ্টকর। তো
তো ও বলে যে ঠিক আছে আমি যাচ্ছি, তোমার আসার দরকার নেই। ডাক্তার কাছে গেল আমার হাজব্যান্ড দুপুরের দিকে। ডাক্তার তো আমার হাজব্যান্ডকে দেখে একটু বিরক্তই হলো, বলছে যে আপনারা এত বেশি ভয় পাচ্ছেন কেন, আপনারা একটু বেশি ভয় পাচ্ছেন, আপনার ওয়াইফ আর আপনি এসে এগুলো বলছে কোনো সমস্যা নেই, আমি কালকে না দেখলাম আলটা করালাম, বলছে যে কোনোই সমস্যা নেই। তো আমার হাজব্যান্ড বলছে আমার ওয়াইফ একটু ভয় পাচ্ছে, কারণ এটা হচ্ছে এই জন্য। আর হ্যাঁ, যেদিন ডাক্তারের কাছে যাই 21 তারিখ, তখন আলটা করার পরে ডাক্তার দেখে কি ওয়াটার কমে গিয়েছে, 6 পয়েন্ট ওয়াটার ছিল। তো এমনিতে নর্মালি থাকে হচ্ছে 8 পয়েন্টের উপরে, কিন্তু আমার ছিল 6 পয়েন্ট। তো ডাক্তার আমাকে বলে যে ওয়াটার একটু কমে গিয়েছে বেবির, তারপরে বলছে বেশি বেশি করে পানি খাও, ডাবের পানি খাও, মানে পুকারি খাও, এগুলো খেতে বলেছে, আর রেস্টে থাকতে বলেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো আজকেও ওয়াটার ড্রপ হচ্ছে, তার উপরে বলছে যে পেটের পানি কম, আমার তো ভয় লাগতেছে কি না কি হয়, নাকি পানি টানি শুকায় যায়, যদি কোনো সমস্যা, মিহির সময় এরকম বলেছিল ডাক্তার আমাকে। আমি বারবার আমার হাজব্যান্ডকে এটা বলছিলাম। তো দ্বিতীয় দিন যখন হয় সমস্যার ফেসটা যখন আমি আবার করি দ্বিতীয় দিন, তখন আমার হাজব্যান্ডকে পাঠায়। হাজব্যান্ডকে দেখে তো ডাক্তার একটু বিরক্তই হয়, বলছে যে আপনার হাজব্যান্ড ওই একটু বেশি ভয় পাচ্ছেন, কোনো সমস্যা নেই, আমি তো আলটা করালাম, কোনো সমস্যাই নেই। তো উনি বলছে যে ঠিক আছে, যদি কালকেও যদি সেম সমস্যা ফেস করে তাহলে আপনারা চলে আসবেন, আমি আবার দেখব। তো ও তো চলে আসে। তো জাস্ট আমি সকালের দিকেই এই প্রবলেমটা ফেস করেছি, সারাদিন সারা রাত শুধু আমি লক্ষ্য করছিলাম যে এই সমস্যাটা আমি ফেস করছি কিনা, কিংবা আমার কোনো পেন আসছে কিনা। তো আমার কোনো পেন নেই, কোনো সমস্যাই আমি ফেস করিনি। তো আমি তো রেস্টে আছি, তো 2 দিন তো চলে গেল রেস্টে। তো 2 দিন তো আমি ভিডিও দেইনি, সবাই শুধু মেসেজ করছে, আর গ্রুপেও অনেকে পোস্ট করছে আপু তোমার কি হয়েছে, 2 দিন তুমি ভিডিও দিচ্ছ না কেন। তখন আমি অনেককেই বলেছি যে আমি একটু রেস্টে আছি, একটু অসুস্থ আছি, এরকম বলেছে, একটু রেস্টে আছি এটা বলেছে, বেশিরভাগ সবাইকেই এটা বলেছি। তো 22 তারিখ তো গেল, 23 তারিখ আমি ঘুমাচ্ছিলাম বলতে আসলে ঘুম তো ওরকম হয় না, রাতে তো হয়ই না। সকাল 9টা থেকে, তখন আমি শুয়েছিলাম, সকাল 9টা থেকে আমার একটু মনে হচ্ছে যে একটু পেন হচ্ছে, সামথিং রং। আমার কাছে মনে হচ্ছে যে পেনটা নর্মালি পেন কিন্তু যায় না, জাস্ট একটু রেস্ট নেওয়ার পরে চলে যায়, কিন্তু এই পেনটা আসছে আবার চলে যাচ্ছে, মানে 20-25 মিনিট, আধা ঘন্টা পর আসে, তারপর আবার চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে একটু রং হয়তো বা, মানে এটা কেন, আমি তো আসলে আমার ওরকম কোনো আইডিয়া নেই, এমনিতে পেনের কোনো ডেলিভারি পেনের কোনো আইডিয়া নেই, তারপরে আমার কাছে একটু সন্দেহ হচ্ছে। তো এরপরে যখন আমি শোয়া থেকে উঠি, সেম আবারও ওই গত 2 দিনের মতো 21 তারিখ আর 22 তারিখের মতোই আমার আবার ওয়াটার ড্রপ হয়। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো আজকেও তার মধ্যে আমার একটু পেন হচ্ছে, জানি না পেনটা কীরকম হচ্ছে, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারি না, খুবই মানে সূক্ষ্ম, মানে খুবই কম বলতে গেলে। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে বিকেলের দিকে যাব, তো এখন তুমি নাস্তা টাস্তা করো, দুপুরে খাবার টাবার খাও, তারপর হচ্ছে তুমি রেস্ট নাও, তোমার হাঁটাচলা করার কোনো প্রয়োজন নেই, তুমি রেস্ট নাও। 23 তারিখের কথা বলছি আমি, তুমি রেস্ট নাও। তো আমি সারাদিন ও রান্নাবান্না করে, গরুর মাংস রান্না করে, তারপরে ও আমাকে খাবার টাবার দেয়, আমি শুধু শুয়েছিলাম। তো সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার সকাল 9টা থেকে কিন্তু মানে আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, 20-30 মিনিট পর হালকা একটা পেন আসে, পেনটা কয়েক সেকেন্ড থাকার পরে চলে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে এরকম, যার কারণে আমার একটু সন্দেহ হচ্ছিল। তো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করার পরে বলে যে সময় লাগবে, 1 সেন্টিমিটার মতো ওপেন হয়েছে, মানে 3 দিনের মতো সময় লাগবে ডাক্তার বলে, এই আর কি। তখন আমাকে বলে যে মানে 3 দিনের সময়তে দেখা যাবে বেবি হয়তো বা দুর্বল হয়ে যাবে বা কোনো প্রবলেম হবে, যার কারণে তুমি এখন একটা ইনজেকশন দিয়ে চলে যাও বাসায়, দেখবা যে রাতের দিক দিয়ে তোমার আরো ভালো পেন আসবে, যদি খুব বেশি পেন করে তখন তুমি এসে ভর্তি হয়ে যাবে, কিন্তু আমার সময় লাগবে 3 দিন সময় আমাকে বলে। তখন আর আমাকে বলে কি যে তোমার তো প্রথম সিজার, এখনটা নর্মাল হবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আর ব্লাডের কম, তোমার সুগার, তারপরে বেবির পেটের ওয়াটার কম, এগুলো কোনো সমস্যা নেই, তোমার নর্মাল হবে,
অলরেডি 1 সেন্টিমিটার ওপেন হয়েছে, তোমার যেহেতু সকাল থেকে পেন হচ্ছে একটু একটু, কিন্তু তোমার প্রচুর সময় লাগবে, 3 দিন মতো সময় লাগবে। ডাক্তার আমাকে 3 দিন বলে যে তুমি কি সহ্য করতে পারবে। আমার হাজবেন্ডকেও বলে যে তুমি কি আপনার ওয়াইফ কি সহ্য করতে পারবে। বলছে যে তোমার এখন খুবই সামান্য পেন হচ্ছে, কিন্তু ডেলিভারির পেনটা খুবই ভয়াবহ, খুবই পেন হবে, তুমি চিন্তা করে দেখো তুমি সে জিনিসটা সহ্য করতে পারবে কিনা। আমাকে ডাক্তার এভাবেই বলে। তো এরপরে বলে কি যে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখো তুমি চিন্তা করে দেখো যে মানে তুমি পারবে কিনা, তুমি পেন সহ্য করতে পারবে কিনা। তখন আমি চিন্তা করি কি আচ্ছা মানে আমি তো মিহি হওয়ার পর থেকে, মিহির সময় থেকে চেয়েছি যে আমার একটা বেবি, আমার মিহি নর্মালি হোক, কিন্তু তখন আমার হয়নি। এরপর থেকে শুধু চেয়েছি যে আমার একটা বেবি নর্মালি হোক। কিন্তু দেখো তখন তো আমার শুধু জাস্ট একটাই প্রবলেম ছিল, ওয়াটার কম ছিল। আর এখন আমার সুগারের সমস্যা, তারপরে হচ্ছে ওয়াটার মাত্র 6, তারপরে হচ্ছে আমার ব্লাড মাত্র 9 পয়েন্ট। তো 3টাই সমস্যা, তো তার মধ্যে আবার 3 দিন ধরে আমার ওয়াটার ড্রপ হচ্ছে। এতগুলো সমস্যার মধ্যেও যদি আল্লাহ যদি আমাকে ওকে সুস্থভাবে যদি নর্মালে যদি পাঠাতে চাই, তাহলে আমি কেন নিব না। এটা হয়তো বা আল্লাহর একটা পরীক্ষা। আমি যেটা চিন্তা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন পর্যন্ত আমি তো এটাই চেয়েছি যে আমার একটা নর্মাল বেবি হোক। তো আল্লাহ আমাকে দিচ্ছে, এত সমস্যার ভিতরেও কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে, তাহলে আমি কেন নিব না, কেন আমি ভয় পাবো। আর আমিও একটু দেখি কেমন পেন কেমন কষ্ট, আমিও একটু দেখি। আর আমাদের মারা তো আমাদেরকে এভাবেই জন্ম দিয়েছে। তো আমি শুধু এটাই চিন্তা করেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু ডাক্তারের কথা শুনে ও কিন্তু আমাকে বুঝাচ্ছিল। তখন আমি বলি যে না সমস্যা নেই, আমি পারবো। তো ডাক্তার বলে যে ঠিক আছে সমস্যা নেই, তবে একটা কন্ডিশন থাকে। সিজারের ক্ষেত্রে অনেক সময় এটা খুবই কমই হয়, মানে শোনাই যায় না। ডাক্তার বলে কি তারপরও সম্ভাবনা থাকে যে দ্বিতীয় বেবি যদি নর্মালে ট্রাই করে, সেলাই যদি খুলে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না, ডাক্তাররা এটা রিস্ক নিবে না, সেটার রিস্ক কিন্তু আপনাদেরই নিতে হবে। ডাক্তার আমাকে এটাই বলে, আমাকে আর আমার হাজবেন্ডকে। তখন আমরা বলি যে ঠিক আছে এটার রিস্ক আমি নিব। আমার হাজবেন্ড আমার দিকে তাকাই থাকে, ও বলেছে তুমি চিন্তা ভাবনা করো। আমি বলেছি কোনো সমস্যা নেই, মিহি তো 6.5 বছর, আর আমি এখানে তো 1 বছর পরেও নর্মালে হয়, তো কেন মানে রিস্ক নিব না, কোনো সমস্যা হবে না, আমি ওকে বলি। তখন আমাদেরকে একটা পেপার দেয়, আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করুন, এই রিস্কটা কিন্তু মানে নিজেদেরই নিতে হবে, ডাক্তার কিন্তু এই রিস্কটা নিবে না। তবে এটা কিন্তু শোনাই যায় না, এরকম যে কোনো সমস্যা হয়েছে এটা কিন্তু শোনাই যায় না, আমি কিন্তু শুনিনি। এখানে যত বেবি হয়েছে নর্মালে তাদের মুখ থেকে কিন্তু আমি কখনো শুনিনি, আল্লাহর রহমতে। তখন আমাদেরকে একটা পেপার দেওয়া হয়, পেপার দেওয়ার পরে তখন করে সাইন করতে বলে, আমিও সাইন করি, আমার হাজবেন্ডও সাইন করে, মানে কোনো সমস্যা হলে ডাক্তার দায়বার, ডাক্তার না। তো আমাকে বলে যে তুমি একটা ইনজেকশন দিয়ে এখন চলে যাও, এই ইনজেকশনটা হচ্ছে বেবির জন্য দেওয়া হচ্ছে, বেবি যাতে দুর্বল না হয়, মানে কারণ তোমার একটু টাইম লাগবে, যেহেতু তোমার বড় বেবিটা অনেক বড় হয়েছে, তারপরে অনেক লেটে হয়েছে, যার কারণে তোমার একটু বেশি টাইম লাগবে বেবি হতে। তো এই সময়টাতে, তোমার এই পেনের সময়টাতে যাতে বেবিটা দুর্বল না হয়। অনেক সময় আপনারা দেখবেন বাংলাদেশে কিন্তু 2 দিন পর্যন্ত পেন থাকে, বেবিটা কিন্তু দুর্বল হয়ে যায়, বেবিটা অনেক প্রবলেমই হয়। যার কারণে ডাক্তার বেবিটা যাতে স্ট্রং থাকে, বেবিটা যাতে দুর্বল না হয়, সেজন্য আমাকে একটা ইনজেকশন দেয়, বলছি ইনজেকশনটা দিয়ে বাসায় চলে যাও, দেখবা যে তোমার পেনটা ধীরে ধীরে বাড়বে, কালকে সকালে এসে তুমি আরেকটা ইনজেকশন দিবে। ডাক্তার আমাকে এটা বলে। আর রেস্টে থাকো, হাঁটাচলা করো, টিভি দেখো, খাওয়া দাওয়া করো। যখন খুবই বেশি পেন হবে, যেটা তুমি সহ্য করতে পারবে না, আমি বলি পেনটা, ও আমাকে বুঝাই দেয় যে তোমার পেনটা আসছে আবার চলে যাচ্ছে, কয় সেকেন্ড থাকছে আমাকে, আমি বলছি জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মতো থাকছে, আর এর চেয়ে বেশি না। বলছে যে যখন একটা পেন যখন 30 সেকেন্ডের উপরে থাকবে, তখন তুমি এসে ভর্তি হয়ে যাবে। আর হসপিটাল কিন্তু আমাদের পাশে, তো আমাকে কিন্তু বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে হলে আমি যেটা জানি হসপিটালে কিন্তু ভর্তি করে কিন্তু 2 দিন পর্যন্ত শুয়াই রাখতো বেডের মধ্যে, এরকম করতো, কষ্ট দিত। কিন্তু ওনারা কিন্তু এটা করে নাই, ওনারা বলছে বাসায় চলে যাও, হাঁটাচলা করো, টিভি দেখো, খাওয়া দাওয়া করো, এরকম বলেছে। তো এরপর আমি বাসায় চলে আসি, বাসায় ইনজেকশন দিয়ে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে সবার সাথে কথাবার্তা বলি যে এরকম কোনো সমস্যা হবে না, নর্মালেই হবে, কিন্তু সকাল থেকে 9টা থেকে আমার হালকা হালকা একটু পেন হচ্ছে। ডাক্তার বলেছে যে রাতের দিক দিয়ে সকালের দিক দিয়ে আরো বাড়তে পারে এটা, কিন্তু 3 দিন সময় লাগবে।
তখন তখন হচ্ছে 23 তারিখ। তো রাতের দিক দিয়ে সেম ডাক্তারের কথা মতোই আমার পেনটা বাড়ে। তো রাতের 11টার দিক দিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, যে বলেছিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওইটা কিন্তু 23 তারিখেই করেছিলাম আমি ভিডিওটা। তখন কিন্তু আমার পেন ছিল, সকাল থেকে কিন্তু আমার পেন হচ্ছে। আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারবেন, তখন কিন্তু আমার চেহারাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম কি সবাই এত বেশি চিন্তা করছে আর আমার একটু টাইমও লাগবে, সবার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিই যদি মারা টারা যায়। এটা চিন্তা করেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, সবার কাছ থেকে মাপ চেয়ে নিই, আর সবার দোয়া তো আমার প্রয়োজন। আর আমাকে কিন্তু অনেকেই বলেছিল যে আপু তোমার ডেলিভারির আগে আমাদেরকে ভিডিও করে জানিও, আমরা সবাই তোমার জন্য দোয়া করব। আর সবার দোয়ার কারণে হয়তো বা আমি আলহামদুলিল্লাহ এত সমস্যার পরেও কিন্তু সব কিছু ভালো ছিল। তো এরপরে আমি ভিডিওটা করি, ভিডিওটা করে তো আমি তখনই আপলোড দিয়ে দিই। তো রাতের দিক দিয়ে কিন্তু আমার পেনটা বাড়ে। তো সেম সকালে উঠি, সকালে নাস্তা করার পরে আমি আবার হসপিটালে যাই। হসপিটালে গিয়ে এই পেন নিয়ে কিন্তু হসপিটালে যাই, কিন্তু পেনটা কিন্তু অত বেশি অতিরিক্ত ছিল না, আসছিল কিন্তু অতিরিক্ত না। তো হসপিটালে যাই, আবার ইনজেকশন একটা দিয়ে চলে আসি, টোটাল 2টা আমাকে ইনজেকশন দেয়। তো এরপরে হচ্ছে আমার দুপুর থেকে পেনটা আরও বেশি তীব্র হয়ে যায়, দুপুর থেকে 24 তারিখ, এটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখ হচ্ছে আমার পেনটা, 23 তারিখ থেকে কিন্তু পেন হচ্ছে, 24 তারিখের কথা বলছি আমি। দুপুরের পরে পেনটা আমি সহ্য করতে পারছিলাম না, এত বেশি হচ্ছিল। তো কোনো রকম দুপুরে খাবারটা খেলাম, ভাত খেলাম, কোনো রকম ভাত খেয়ে 5টার দিকে ডাক্তার হসপিটালে চলে যাই। তখন একদম রেডি হয়ে চলে যাই একেবারে। তখন ডাক্তারকে বলে যে অনেক বেশি পেন হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। তখন ডাক্তার বলে যে তোমার সারা রাতই লাগবে, তুমি কি এখানে এখন ভর্তি হয়ে যাবে নাকি বাসায় যাবে? আমি বলছি এখন বাসায় চলে যাব, আমি বাসায় কি করবো? বলছে টিভি দেখবে, খাবে, হাঁটাচলা করবে, এখানে চেয়ে বাসায় ভালো হবে, তুমি 9টার দিকে এসে ভর্তি হয়ে যাও। আমি যখন চিন্তা করছি, তো এখন বাজে হচ্ছে 5টার দিকে যাই, ডাক্তার দেখাই হচ্ছে 6টার দিকে। তো আর কয়টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টায় আছে। ডাক্তার আমাকে তখনও ভর্তি করাচ্ছে না, বলছে বাসায় যাও, বাসায় যাও, তোমার সারা রাত লাগবে সময়। আমি বলছি আমি এই পেন নিয়ে আবার বাসায় যাব, 3 তলায় উঠবো, আবার 9টা বাজে নামবো, আবার এখানে আসবো, আমার পক্ষে সম্ভব না। ডাক্তারকে আমি বলি, তো ডাক্তারকে বলার পরে ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি এখন ভর্তি করাই নিচ্ছি, তবে তোমার প্রচুর সময় লাগবে। তো ডাক্তার আমাকে যেটা বলে, তোমার কিন্তু প্রচুর সময় লাগবে, তুমি দেখো সারা রাত লাগবে, তোমার কিন্তু অনেক কষ্ট হবে, তুমি কি ভর্তি হয়ে যাবে নাকি বাসায় যাবে, কয়েক ঘন্টা বাসায় থেকে তারপরে আসবে? আমি বলি যে না, আমার পক্ষে সম্ভব না, 3 তলায় উঠা আবার 3 তলা থেকে নামা আমার পক্ষে সম্ভব না, আমি দরকার হলে এখানেই বসে থাকবো 3 ঘন্টা পর্যন্ত। তো বলে যে বসে থাকার দরকার নেই, তোমাকে আমরা ভর্তি করে নিচ্ছি। তো এরপরে তো ভর্তি করাই নেই 6টার দিকে আর কি, 6টার দিকে ভর্তি করাই। 25 তারিখ রাতের 2:30টার দিক দিয়ে আল্লাহ রহমতে আমার কন্যা সন্তান জন্ম হয়, এই আর কি। তো 2 দিন আমার পেন ছিল, ডাক্তাররা 3 দিন সময় বেঁধে দিয়েছিল, তো আল্লাহ রহমতে 3 দিন লাগেনি, 2 দিনই সময় লেগেছে। তবে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ 2 দিন ধরে পেন ছিল। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু যে বরাবর ছিল এটাই হচ্ছে কথা। আর ডাক্তাররা কিন্তু একবারের জন্য বলেনি যে তোমার ব্লাড কম, তোমার সুগার বেশি, তোমার বেবির পানি কম, মাত্র 6 পয়েন্ট, নর্মাল ডেলিভারি হবেই না, সিজার করাতে হবে, এরকম কোনো কথাই বলেনি। ডাক্তাররা বলেছে নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই যদি আমি সাহায্য করি। নর্মাল সিজার এটা দুটোই আমার উপরে ডিপেন্ড করে, তো আমি তো নর্মালটাই বেছে নিয়েছি। তো আমি শুধু এটাই চিন্তা করেছি, এত সমস্যার মধ্যেও যদি আল্লাহ যদি আমাকে ওকে সুস্থভাবে যদি নর্মাল প্রসেসে আমার কাছে পাঠাতে চাই, তাহলে আমি কেন ভয় পেয়ে ওকে নিব না? আমি শুধু এটাই চিন্তা করেছি, বিশ্বাস করেন আমার মনের ভিতরে শুধু এটাই কাজ করেছে, আল্লাহ তো আমাকে দিচ্ছে, আমি কেন ভয় পেয়ে নিব না, এটাই। তো আমি যদি না নিই, আমি যদি ভয় পাই, তাহলে আল্লাহ হয়তো দেখা যাবে আমার উপর বেরাস হয়ে যাবে। আল্লাহ হয়তো বলবে যে তুমি তো এতদিন চেয়েছো যে একটা নর্মাল হোক, এখন আমি দিচ্ছি আর তুমি নিচ্ছ না ভয় পেয়ে। তো শুধু আমার মনের ভিতরে এটাই কাজ করেছিল, যতই কষ্ট হোক আমি নর্মালেই নিব। তো আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে ও রাতের 2:30টার দিক দিয়ে দুনিয়াতে আসে, এই আর কি। আর সেলাইয়ের কোনো প্রবলেম হয়েছে কি না, কিংবা আমি কোনো ব্যথা ফিল করেছি কি না, এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে
আমি বলবো আমি বিন্দু পরিমাণের আমার সেলাইয়ের কোনো আমি ব্যথা ফিল করিনি, আমার সিজারের আর কি সিজারের সেলাইয়ের বিন্দু পরিমাণ আমি পেন ফিল করিনি, কোনো প্রকারের আমি সমস্যা ফেস করিনি। আমি এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, কোনো প্রকারের সমস্যা আমি ফেস করিনি এই আর কি। আর মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি যা যা হয়েছে তাই এই আর কি। তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি সমস্যা হয়। ডাক্তাররা কিন্তু বলে দিবে যে কোনো বাই চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তাররা রিস্ক নেবে না। আসলে কেই বা রিস্ক নেবে যদি কোনো সমস্যা হয়? এটা তো সব ডাক্তারদেরই নিয়ম, ওরা রিস্ক নেবে না এই আর কি। কিন্তু বাংলাদেশে হলে যেটা হতো, আমি একদম 100 না 200%ই শিওর, বাংলাদেশে হলে কখনো নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতো না, বলতো যে মানে সুগারের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, সিজারই করতে হবে। আর আমাকে সিজারটা যেদিনই আমার 21 তারিখে ওয়াটার ড্রপার সেদিনই করে ফেলতো ডাক্তার। যেদিন আমি এখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই দিনই বাংলাদেশে যদি আমি যেতাম তাহলে ওই দিনই আমাকে সিজার করিয়ে ফেলতো। এটাই হচ্ছে কথা। বাংলাদেশে আসলে অত বেশি নর্মালের জন্য ট্রাই করে না, যেটা সত্য কথা। বাহিরের দেশে কিন্তু যথাসাধ্য চেষ্টা করে এই আর কি। তো এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো যার কারণে আমি জাস্ট গল্পর মতো করে শেয়ার করেছি। হয়তোবা যারা চেয়েছিল তাদের কাছে ভালো লেগেছে, আর যাদের কাছে ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন। আমি আবারও বলছি ভিডিও শেষে, প্লিজ ইগনোর করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমাকে যে পরিমাণে দোয়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার দোয়া আমি কখনো ভুলবো না। আমি মনে করি আপনাদের দোয়ার কারণেই হয়তো বা আমার কষ্টটা কম হয়েছে। যেখানে 3 দিন কষ্ট করার কথা ছিল সেখানে আমি 2 দিন কষ্ট করেছি, তারপরে কোনো সমস্যাই হয়নি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ার কারণে হয়তো বা, আর আল্লাহ তাআলার রহমত ছিল। আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। অনেকের কিন্তু পেন থাকে কিন্তু ইয়া হয় না। তো যাই হোক, আমি চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।